প্রিয় বন্ধুরা, আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল। আমার ও আমার চ্যানেল এস এম কে ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সাথে হাঙ্গেরির উত্তর পশ্চিম দিকের একটি শহরের সাথে পরিচয় করে দেব। এই শহরটির অবস্থান হাঙ্গেরির বুদাপেস্ট থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা এই তিনটি শহরের মধ্যে সংযোগ স্থলে এই শহরটির অবস্থান, যা একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ। এই তিনটি শহরে প্রবেশ করার জন্য যে সংযোগ সড়কটি রয়েছে তার মাঝখানেই এই শহরটির অবস্থান, যা হাঙ্গেরির উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং সীমান্তবর্তী শহর অস্ট্রেলিয়া ও স্লোভাকিয়ার সাথে সীমান্ত সংযোগ রয়েছে। আমাকে অনেক সুন্দর বুঝতে হ্যাঁ না এই তুমি শুধু একটা কোমরে হাত দিছো, একটা পকেটে হাত দিছো। দেখ সুন্দর আছে। হ্যাঁ তো হয়তো এই শহরটি হাঙ্গেরির ষষ্ঠ বৃহত্তম শহর। হ্যাঁ বন্ধুরা, আমরা হাঙ্গেরির সীমান্তবর্তী শহর গায়রের সম্বন্ধে বলছি। জার্মানি ভাষায় এর নাম গিয়র বা গায়র। গায়র, মোশন ও সপ্রন এই তিনটি মিলে একটি কাউন্টি। গায়র অঞ্চলটি সর্বমোট 174.62 বর্গ কিলোমিটারের আয়তন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের এই গায়র এলাকার সম্বন্ধে আপনাদের সাথে পরিচয় করে দিব এবং এর সংক্ষিপ্ত ইতিহাস ও ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরব। এই গায়র এলাকাটি দানুবের নদীর তীরবর্তী অঞ্চলটির প্রাচীনকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক দ্বারা অধ্যুষিত ছিল। প্রথম বৃহৎ বসতি স্থাপন সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। বাসিন্দারা ছিলেন সেন্ট নামে পরিচিত ছিল। তারা আরা বুনা শহরটিকে গুড এলাট নামে অভিহিত করেছিল। পরে এটি আবার আরা বুনা নামে পরিচিত হয়ে ওঠে, যা 8ম শতাব্দী পর্যন্ত ব্যবহৃত হতো। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে রোমান বণিকরা আরা বুনাতে চলে আসেন। প্রায় 10 খ্রিস্টাব্দে রোমান সেনাবাহিনীরা পশ্চিম হাঙ্গেরির উত্তর অংশ দখল করে নেন, যাকে তারা পানোনিয়া নামে ডাকত। যদিও তারা পূর্বে বসবাসকারী উপজাতিদের ক্রমাগত আক্রমণের ফলে 4র্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্য এই অঞ্চলটি পরিত্যাগ করে, তবু এই অঞ্চলে প্রচুর পরিমাণে জনবসতিপূর্ণ ছিল। এই অঞ্চলে 500 সালের দিকে এই অঞ্চলটি স্লাভাকের দ্বারা এবং 546 সালে লাম্বার্ডদের দ্বারা এবং 568 থেকে 800 সাল পর্যন্ত আবারদের দ্বারা বসতি স্থাপন ছিল। সেই সময় ফ্লাক্সিক বা স্লাভিক প্রভাবের অধীনে ছিল। এই সময় এটিকে রাব্বা বা পরে রব বলা হতো এই শহরটিকে। এরপর 880 সাল থেকে 894 সালের মধ্যে এটি গ্রেট মোরাভিয়ার অংশ ছিল এবং তারপরে কিছুক্ষণের জন্য পুরো ফ্লাক্সিক আধিপত্যের অধীনে ছিল। 900 সালের দিকে মাগরারা শহরটি দখল করে নেন। এরপর পরিত্যক্ত রোমান দুর্গটি সুরক্ষিত করে এবং হাঙ্গেরির প্রথম রাজা স্টিফেন প্রথম সেখানে একটি এপিস্কোপেট প্রতিষ্ঠাতা করেন। হাঙ্গেরিদের অধীনে চলে আসার পর এর শহরটির নাম হয় গিয়র। সম্ভবত পুরাতন হাঙ্গেরিয়ান ব্যক্তিগত নাম গিয়র থেকে এই গিয়র শব্দটি এসেছে। 1241 এবং 1242 সালের দিকে মঙ্গোলরা এই শহরটিতে আক্রমণ করে এই শহরটি দখল করে নেন। এরপর 1271 সালে চেক সেনাবাহিনী দ্বারা এই শহরটি আক্রমণ করে এবং দখল করে নেয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। 1500 শতকের দিকে গিয়রের কমান্ডার ক্রিস্টোফ লাম্বার্গ ভেবেছিল তুর্কি সেনাবাহিনীর হাত থেকে শহরটিকে রক্ষা করার চেষ্টা করা বৃথা হবে। তিনি শহরটিকে পুড়িয়ে দেন এবং তুর্কি বাহিনীর কালো ধ্বংসবেশ ছাড়া আর কিছুই খুঁজে পায় না। তাই গিয়র শহরকে তুর্কিরা নাম দিয়েছিল ইয়ানিক কালে, অর্থাৎ পুরা দুর্গ। 1598 সালে হাঙ্গেরিয়ান এবং অস্ট্রিয়ান সেনাবাহিনীরা আবার এই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে বা দখলে নেন। এরপর 1683 সালের দিকে তুর্কিরা আবারও এটি দখলে নেন, কিন্তু ভিয়েনার যুদ্ধে পরাজিত হওয়ার পর তারা এখান থেকে চলে যায়। পরবর্তী শতাব্দীতে শহরটি সমৃদ্ধ হয়ে ওঠে এবং শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য ব্যাপক উন্নয়ন সাধিত হতে থাকে। 1743 সালে মারিয়া থেরেসা গিয়রকে মুক্ত রাজকীয় শহরের মর্যাদায় উন্নতি করেন। 1809 সালের 5ম জোটের যুদ্ধের সময় এই স্থানে গিয়রে যুদ্ধ বা রাবের যুদ্ধ সংঘটিত হয়। সেখানে ইউজিন ডি ভিউহানসের সেনাবাহিনী হাঙ্গেরি মহৎ বিদ্রোহী মিলিশিয়া ও আর্চডিউস জোসেফ এবং জোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ান বাহিনীকে পরাজিত করেন এবং নেপোলিয়ন বাহিনী দুর্গটি দখল করে নেন। 19 শতকের মাঝামাঝি সময়ে দানুবের নদীতে স্টিম শিপ চলাচল শুরু করলে 1861 সালের পর বুদাপেস্ট ও কানিসজার সাথে রেললাইনের স্থাপন করা হয় এবং শিল্পায়ন দ্রুত বৃদ্ধি হতে থাকে এবং সমৃদ্ধ শহরে পরিণত হতে থাকে।
কিন্তু শহরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক ক্ষতি সাধিত হয়। বর্তমানে শহরটি একটি জনবহুল, গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়িক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এবং ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান। তাই এই শহরে প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক আসে এবং ইতিহাস, ঐতিহ্য এবং পুরাতন বহু বছরের ভবন, দালানকোঠা, স্থাপনা দেখে তারা মুগ্ধ হন। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এবং আমার মেয়ে কারিমা শেখ এবং আমার পরিবার আমরা এই শহরে ঘুরতে এসেছি। এই শহরের পুরাতন স্থাপনাগুলো দেখে আমরা খুবই এক্সাইটেড এবং এই শহরের অবকাঠামো, স্থাপনা এবং এর সৌন্দর্য দেখে আমরা খুবই মুগ্ধ। এই শহরের নিরাপত্তা ব্যবস্থাও খুব চমৎকার। এই শহরে কিছু গুরুত্বপূর্ণ পর্যটক এরিয়া রয়েছে যা আপনাকে বারবার আকর্ষণ করবে। এখন আছি গিয়র শহরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে, গিয়র ক্যাথেড্রাল বাসিলিকার সামনে। এই বাসিলিকাটির পুরো নাম হচ্ছে দ্য ক্যাথেড্রাল বাসিলিকা অফ দ্য আসাসপনসন অফ আওয়ার লেডি, যাকে গিয়র ক্যাথেড্রাল বলা হয়। এটি মূলত হাঙ্গেরির গিয়র শহরে ক্যাথলিক গির্জা এবং গিয়র ডায়োসিসের আসন। এই ক্যাথলিক গির্জাটি একাদশ শতাব্দীর গোড়ার দিকে মঙ্গোলীয়রা ধ্বংস করে দিয়েছিল। এরপর ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে এটি পুনর্নির্মাণ করা হয়। এরপর তুর্কিদের বিতাড়িত করার পর 1635 থেকে 1650 সালের মধ্যে ইতালীয় মাস্টার জিওভান্নি বাতিস্তা নকশা অনুযায়ী 1680 সালে এর মূল টাওয়ারটি সম্পূর্ণ কাজ সমাপ্ত করা হয় এবং সেই নকশা অনুযায়ী পর্যায়ক্রমে 1770 সালে এই ক্যাথলিক গির্জাটির কাজ সম্পূর্ণ হয়। এরপর 1968 থেকে 1972 সালের মধ্যে এটি পুনরায় সংস্কার করা হয় এবং 1997 সালে ক্যাথেড্রালটি পোপ জন পল দ্বিতীয় কর্তৃক প্রদত্ত মাইনর বাসিলিকার মর্যাদা লাভ করেন। গিয়র শহরে বিশপের দুর্গ। এই বিশপের দুর্গটি ঐতিহাসিক শহর গিয়রের কেন্দ্রস্থলে কাপ্টালান ডম্ব পাহাড়ের সর্বোচ্চ স্থানে ও মুসোলিনি ডানুব রাবা নদীর সঙ্গম স্থলে অবস্থিত এবং বাসিলিকার পাশে। এটি গিয়রের সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রাচীনতম স্মৃতিস্তম্ভ। এটি গিয়রের বর্তমান বিশপের বাসভবন। এই বিশপ দুর্গটি 1594 সালে তুর্কিরা দখল করে নেয়। এর 4 বছর পরে 1598 সালে আবার এটি হাঙ্গেরিয়ানদের দখলে চলে আসে। গিয়র বিশপ দুর্গের ভিতরে দানুবের নদীর কাপ্টালান ডম্বের ধারে রয়েছে একটি সে সময় ব্যবহৃত কামান ও গোলাবারুদের একটি প্রদর্শনী পার্ক রয়েছে, যেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে কামানগুলি, যা দেখতে খুবই আকর্ষণীয়, যা পর্যটকদের বা দর্শনার্থীদের আকর্ষণ করে। কামানগুলির দেখতে খুবই চমৎকার। সেই সময়ের কামানগুলি দেখলে বোঝা যায় যে এই দুর্গের কতটা শক্তিশালী ও সমৃদ্ধ ছিল। কামানগুলি ঢালাই লোহার তৈরি, পুরুত্ব অনেক বেশি। এই কামানগুলি দেখলেই আপনার ইতিহাস, ঐতিহ্যের কথা মনে পড়ে যাবে, যে তখন কিভাবে যুদ্ধগুলি সংগঠিত হতো এবং কামানের গোলা কিভাবে মানুষ ও সমৃদ্ধশালী জনপদকে ধ্বংস করত। আমার মেয়ে কারিমা এই কামানগুলি দেখে খুবই এক্সাইটেড, উত্তেজিত, খুবই আনন্দিত। সে এই কামানগুলি নেচে দেখছে, কখনো এর উপরে উঠছে, কখনো এর সম্মুখভাবে গিয়ে দেখছে এবং সে বারবার জিজ্ঞাসা করছে এগুলি কি। এগুলি দেখতে খুবই চমৎকার, তার কাছে এগুলি খেলার সামগ্রী মনে হচ্ছে, তাই সে সর্বদাই এগুলি নিয়ে খেলা করছে। কখনো এর পিঠে চড়ছে, কখনো এর সম্মুখভাগে গিয়ে এর সাথে আনন্দে মিশে একাকার হয়েছে। আমরাও এতগুলি কামান একসঙ্গে দেখে খুব মুগ্ধ হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে একসাথে কতগুলো কামান এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, যা আমাদের ভ্রমণের এক নতুন অভিজ্ঞতার অর্জন করে দিয়েছে। নদীর বুক চিরে প্রাচীর তৈরি করে যে শক্ত পুরু দেওয়াল তৈরি করেছে তা অত্যন্ত শক্তিশালী, এর উচ্চতাও অনেক, যা দুর্গটিকে একটি আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। আমরা এখন নদীর অপর প্রান্ত থেকে এই দুর্গের প্রাচীরগুলি অবলোকন করছি এবং এই প্রাচীরের পুরুত্ব এবং স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হচ্ছে। দানুবে নদী ও কাপ্তালান স্পরণ নদীর সঙ্গম স্থলে এই দুর্গটি অবস্থিত। এর প্রাচীরগুলি খুবই শক্তিশালী ও পুরাতন। ইউরোপের প্রতিটি দুর্গই পাহাড়ের উপরে অবস্থিত, কিন্তু এই দুর্গটি
একমাত্র দুর্গ যেটি 3টি নদীর মোহনা বা সঙ্গম স্থলের কোনায় অবস্থিত, যা একটি ইতিহাস ঐতিহ্যের আলাদা মাত্রায় প্রাণবন্ত করে তুলেছে। ইতিহাস ঐতিহ্যবিদদের এবং ভ্রমণ পিয়াসীদের জন্য এটি আলাদা দুর্গ হিসাবে পরিচিত লাভ করেছে। বিশপের দুর্গের মূল অংশটি হলো 4তলা আবাসিক টাওয়ার, যা একটি শক্তিশালী দোতলা স্তম্ভকার কাঠামো, যার উপরের অংশটি বারুক দাসের দক্ষিণে একটি গথিক চ্যাপেল নির্মিত আছে, যার একটি এফ ছিল যা অষ্টভুজের 3 দিক থেকে বন্ধ করা ছিল। এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা একটি ব্যারেল বন্ডেজ দরজা পাবো, যার এই দুর্গের ভিতরে একটি ইটের তৈরি কূপ অবস্থিত রয়েছে, যা বিশপের দুর্গের মধ্যে সবচেয়ে প্রাচীন কূপ। সম্ভবত এটি 16 শতাব্দীতে নির্মিত এবং উঠোনের প্রবেশদ্বার থেকে বিশপের দুর্গের টাওয়ারে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে, যার নিচের অংশটি 16 শতাব্দীর পূর্বে দেখা আবাসিক টাওয়ারের চেয়ে অনেক পরে নির্মিত হয়েছে। মিনারের বর্তমানে উপরের অংশটি 18 শতকে নির্মিত হয়েছিল। বিশপের প্রাসাদের সরল বারক স্থাপত্য শৈলীতে, যা দক্ষিণ দিক থেকে আবাসিক টাওয়ারের সাথে সংযুক্ত করেছে। এই প্রাসাদের ভিতরে সুসজ্জিত রয়েছে অত্যন্ত মূল্যবান আসবাবপত্র। এর সমৃদ্ধভাবে সজ্জিত সোনালী খচিত আসবাবপত্রগুলো অসাধারণ সুন্দর। এই প্রাসাদের সিঁড়ির প্রথম তলা থেকে আমরা প্রাসাদের চ্যাপেলে পৌঁছতে পারি। বিশপের প্রাসাদের দক্ষিণ অংশে এবং চ্যাপ্টার হিলের 3 নম্বর ভবনের মাঝখানে একটি দীর্ঘ সরু উঠান জিঙ্গার রয়েছে। মধ্যযুগে এখানে একটি প্রতিরক্ষামূলক খাত তৈরি করা হয়েছিল, যা বিশপের দুর্গকে চ্যাপ্টার হিলের বাকি অংশ থেকে পৃথক করা হয়েছে। এই বিশপের দুর্গের পাশে একটি দুর্গ উদ্যান রয়েছে, সুরক্ষিত ক্যাসেল গার্ডেন তথাকথিত। এটি ক্যাসেল বেসনের অবস্থিত। আপনি যদি ইতিহাস প্রেমী হন অথবা কেবল বিশ্রামের জন্য একটি শান্ত জায়গা খুঁজেন, গিয়ার ওয়ার মেমোরিয়াল ফাউন্টেন এখানে তার সমস্ত পরিবেশই বিদ্যমান। এই যেন প্যাভিলিয়ন একটি মনোমুগ্ধকর পর্যটন আকর্ষণ, যা প্রাকৃতিক আনন্দে এবং আনন্দময় অবকাশের একটি সুন্দর ও শান্ত পরিবেশ এখানে বিদ্যমান। এটি মূলত গিয়ারের প্রাণকেন্দ্রে অবস্থিত। এছাড়া রয়েছে সুন্দর একটি প্রাণবন্ত প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি সুন্দর বেষ্টনী বা ছাউনি ঘর, যেখানে বসে বিশ্রাম নেওয়া যায়। এই প্যাভিলিয়নের মাঝখানে স্মৃতিস্তম্ভের পাশে একটি সুন্দর ফোয়ারা রয়েছে, যেখানে 4 কোণা আবৃত্তি একটি পানির ঝর্ণা বা ফোয়ারা। এটি দেখতে খুবই চমৎকার সুন্দর। আমার মেয়ে কারিমা এটি দেখে খুবই উল্লাসিত, সে এখানে খেলা করছে। আপনি যখন এই ঝর্ণাটির কাছে যাবেন তখন এর প্রবাহিত জলের মৃদু শব্দ আপনাকে মুগ্ধ করবে। যেন প্যাভিলিয়ন শুধু একটি পার্কই নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে শিল্প ও সঙ্গীত একত্রিত পরিবেশন হয়। এই স্মৃতিস্তম্ভটি কেবল একটি ঝর্ণা নয়, এটি স্বাধীনতার জন্য লড়াই করা ব্যক্তিদের স্থিতিস্থাপকতার ও সাহসিকতার প্রতীক। আলেকজান্ডার কেসথেলি গিয়ার শহরের কেন্দ্রস্থলে বারস গাভুর পথচারীর রাস্তার ধারে একটি বিশাল দেওয়ালচিত্র রয়েছে। এটি পূর্ব পশ্চিম রাউজিসি অবস্থিত। এই বিশালাকার চিত্রটি 2012 সালে বসন্তের তৈরি করা হয়েছিল। গুগল আর্থ ইতিমধ্যে এটিকে তাদের স্যাটেলাইটের ছবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আনস জেডলিক এবং গার্গেলি জুকজারের মূর্তি, এটি গায়ের শহরের আকর্ষণীয় স্ট্যাচুগুলোর মধ্যে অন্যতম একটি স্ট্যাচু। এই মূর্তিটি সেসেনি স্কোয়ারে গায়ের শহরের বেনেডিক্টাইন হাই স্কুলের পাশে অবস্থিত। মারিয়ান কলাম গিয়ারের প্রাচীন বারুক স্মৃতিস্তম্ভগুলির স্কোয়ারের পূর্ব দিকে অবস্থিত। এটি 1686 সালে বোডাতে গিয়ারের বিশপ লিপুটি কলোনিস দ্বারা নির্মিত হয়েছিল। এর বার্ষিক পুনরুদ্ধারের স্মরণে এটি লম্বা স্তম্ভর একটি বর্গাকার স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে, যার উপরে মরিয়ম যিশুর কে তার কুলে দ্বারা ধরে রয়েছেন। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল, আমার মেয়ে কারিমা শেখ, আমার স্ত্রী এখানে বর্তমানে অবস্থান করছে। এই স্কোয়ারের আশেপাশে খুব সুন্দর ও আকর্ষণীয় বারক শৈলীতে নির্মিত কিছু ভবন রয়েছে, যা সেই সময় বিভিন্ন কার্যকলাপ শহরের মূল কেন্দ্রীয় কার্যগুলি এখান থেকে পরিচালিত হচ্ছে। এর মধ্যে আবাসিক ভবন, লয়েড সেসনি ভবন, কোরিয়া নোবেলিটারিস, কিংস হাউস, সেসনি মিউজিয়াম বা বেনেডিক্টাইন হাই স্কুল এন্ড ডরমেটরি, বেনেডিক্টাইন মঠ,
এস্টার হাজি প্রাসাদ বা কিরালি স্টেট। ওল্ড টাউন, গায়ারের ওল্ড টাউন, মূলত গায়ারের দুটি টাউন বা সিটি হল রয়েছে, একটি নিউ টাউন অর্থাৎ নগর সিটি টাউন এবং অপরটি হচ্ছে ওল্ড টাউন বা পুরাতন সিটি হল। এই পুরাতন সিটি হলটি 1560 সাল থেকে বর্তমানের স্কোয়ারে টাউন হল নামে দাঁড়িয়ে আছে। বর্তমানে ভবনটি 1753 থেকে 54 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। পটভি সেতু, রাবা নদীর উপরে এই সেতুটির প্রথম নামকরণ করা হয়েছিল সুন্দর পটভি। সেতুটি একটি শিল্প স্মৃতিস্তম্ভ। সিটি সেন্টারের পশ্চিম অংশ মুনকাশি স্ট্রিটের শেষ প্রান্ত থেকে নিউ টাউন পর্যন্ত এই সেতুটি পটভি স্কোয়ার বা স্ট্রিটে চলে গেছে। 19 শতকের দ্বিতীয়ার্ধে এখানে একটি কাঠের সেতু ছিল, যা 1932 থেকে 1933 সালে নির্মিত লং ব্রিজের স্থলাভিষিক্ত হয়। এটি যখন নির্মাণ করা হয় বা নকশার সময় এই ব্রিজটি ছিল ইউরোপের দীর্ঘতম স্পান সেতু এবং সম্পূর্ণরূপে ঢালাই করা ইস্পাত সেতু। এই সেতুটির ডিজাইন করেছেন ওয়াগন ফ্যাক্টরির একজন প্রকৌশলী জোসেফ ল্যাঙ্গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সেনারা এই সেতুটিকে ধ্বংস করে দেয়। পরবর্তী সময়ে ওয়াগন শ্রমিকরা এই সেতুটির পুনর্নির্মাণ করেন। সেতুটি হতে শহরের উভয় দিকের একটি সুন্দর দৃশ্য অবলোকন করা যায়। উত্তরে রাজদ্বীপ এবং পিছনে পুরাতন শহরের বালিগুলি এবং সামনে চ্যাপ্টার হিলের উপরে কার্মেল লাইট গির্জা এবং বিশপের দুর্গ এবং বাসিলিকার টাওয়ারগুলো রয়েছে। দক্ষিণে উজবারিসর সংস্কারিত এবং ক্যাথলিক গির্জার সিলুয়েট। গিয়ার সিনাগগ। সিনাগগ হলো হাঙ্গেরির গিয়ারের উজবারাস পাড়ায় অবস্থিত একটি ইহুদি উপাসনালয়। এটি 19 শতকে 98 স্টাইলে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি একটি জাদুঘর হিসাবে পরিচালিত হচ্ছে, যেখানে ইহুদিদের শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। 1868 সালে সিনাগগটি নির্মাণ করা হয়। এর স্থপতি ভেস্কো কারেলি। গিয়ার অ্যাডভেঞ্চার ওয়াটার পার্ক, এটি বাচ্চাদের জন্য একটি প্রিয় জায়গা। এখানকার বিশেষ আয়োজন বা রাইডার হচ্ছে জঙ্গল স্লাইড ওয়ার্ল্ড। এখানে গোসল করা এবং স্লাইড দেওয়ার একটি দারুণ অভিজ্ঞতা অর্জন করা যায় এবং এখানে খুবই স্বাচ্ছন্দ্যে আনন্দ উপভোগ করা যায়। 50 মিটার লম্বা সিরাকি পুলটি হাঙ্গেরির বৃহত্তম এসপি পার্ক দ্বারা প্রতিস্থাপিত। পার্কটি মোসেনি, দানুবিউ এবং রাবা নদীর সঙ্গম স্থলে হ্যানি ইস্তোকের জলাভূমির ও নদীর পাশে অবস্থিত। সপরিবারে এখানে আনন্দ উল্লাসে মেতে উঠতে পারেন এবং সারাদিন গোসল করতে পারেন এবং স্লাইড ব্যবহার করে স্লিপিং এবং অন্যান্য রাইডারগুলি ব্যবহার করে আপনি আনন্দ উপভোগ করা এবং একটি সুন্দর সময় অতিবাহিত করা যায়। গিয়ারের প্রাণকেন্দ্রে এই স্লাইডটি অবস্থিত। কুসুত সেতু। কুসুত সেতু গিয়ারে অবস্থিত, যা মুসলিনি, দানুব ও রাবার মুখে ঠিক পরে বিস্তৃত। এর নামকরণ করা হয়েছিল লাজুত কুসুতের নামে। 126 মিটার লম্বা এই সেতুটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দোনাকাপু স্কোয়ার হতে রেফালুর কালো জাজি স্কোয়ার পর্যন্ত। এই সেতুটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। মুসলিনি, দানুবির এবং রাবা নদীর সঙ্গম পশ্চিমে একটি সুন্দর পানোরামা দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়। স্থানীয়রা সেতুটিকে প্রায়শ রেফালু সি সেতু নামেই ডাকে। 1600 শতকের দিকে এখানে একটি সেতু ছিল। 1899 সালে তার জায়গায় একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল। বর্তমানে যে সেতুটি কুসুত লাজুস সেতু দেখা যাচ্ছে, সেটি 1926 সালে নির্মাণ কাজ শুরু করে 1928 সালে সমাপ্তি হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সেনারা এই সেতুটি ধ্বংস করে দেয়। পরবর্তীতে 1950 সালে এর পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। আর্টিমাস। আর্টিমাসের স্মৃতিস্তম্ভ 1598 সালের
27 মে তুর্কিদের কাছ থেকে গিয়র পুনরুদ্ধারের স্মৃতি হিসেবে দুই জেনারেল মিলোকাস পালফি এবং অ্যাডলাফ শোয়েজেবানগের স্মৃতি স্মরণে এক স্থানে অর্থাৎ নদীর তীরবর্তী স্থানে এটি স্থাপন করা হয়েছে। চারপাশে রয়েছে প্রচুর সেতু এবং দানুবে নদী। সেতুটির গঠন কাঠামো ও নির্মাণশৈলী অত্যন্ত চমৎকার। লোহার অ্যাঙ্গেল ও ইস্পাতের তৈরি সেতুটি একটি ঝুলন্ত সেতু, যার উপর পাশে অর্ধবৃত্ত আকারে একটি সুন্দর নকশা ও ডিজাইন করা হয়েছে, যা দেখতে একটি চমৎকার। সেতুটি স্পান ও ঝুলন্ত সেতু। পুলজাস রোটেটেবল মিরর গায়া শহরে পর্যটকদের একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ভ্রমণ স্পট। এটি শহরের ভূদৃশ্যের জন্য একটি মনোমুগ্ধকর ও আকর্ষণীয় এবং ম্যাজিক্যাল মিরর বা আয়না, যা এর আকর্ষণীয় নকশা ও কার্যকারিতার জন্য এটি বিখ্যাত। পুলজুস রোটেটেবল মিররটি শোসনি স্কয়ার এবং দোনাকাপু স্কয়ারের সংযোগস্থলে অবস্থিত। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ মালালা বর্তমানে এই পুলজুস মিরর স্কয়ারের সামনে আমরা অবস্থান করছি এবং এর ম্যাজিক্যাল আয়নাটির ম্যাজিক দৃশ্যগুলি আমরা অবলোকন ও দৃষ্টিনন্দনভাবে এর বৈশিষ্ট্য উপভোগ করছি। বা এই প্রশস্ত বর্গাকার আয়নাটি একটি চিত্রাকর্ষক দৃশ্যের অবতরণ করে, যা পাশ দিয়ে বয়ে যাওয়া সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই আয়নাটি চতুর্দিকে ঘূর্ণায়মান, অর্থাৎ আপনি এটি হাত দিয়ে ঘোরাতে পারবেন এবং বিভিন্ন স্থানের দৃশ্য এখান থেকে উপভোগ করতে পারবেন, যেখানে নিজের প্রতিচ্ছবি এবং শহরের প্রতিচ্ছবি দুটি সুন্দরভাবে এখান থেকে উপভোগ করা যায়। আমার মেয়ে কারিমা এটি দেখে খুবই আনন্দিত উল্লাসিত। এর ভিতরে তার প্রতিচ্ছবি দেখে সে অবাক হচ্ছে এবং দৃষ্টিনন্দন ভাবে দেখছে যে এটা কিভাবে সম্ভব। তাকে আবার ভেতরেও দেখা যাচ্ছে, তাই তার প্রশ্ন কিভাবে এটা সম্ভব বা আমি কিভাবে ভেতরে গেলাম। এখানে এসে ছবি তুলতে বা নিজের প্রতিচ্ছবি দৃশ্যমান দেখতে সবাই পছন্দ করে এবং তাই এখানে আসে এবং নিজের প্রতিচ্ছবি এখান থেকে সুন্দরভাবে অবলোকন করে। বিশেষ করে শিশুরা, ছোটরা এটি খুবই পছন্দ করে। এটি খুব আনন্দদায়ক হয়ে ওঠে তাদের জন্য। এই মনোমুগ্ধকর নান্দনিক পুলজত আয়নাটি গায়ের প্রাণবন্ত দোনাকাপু স্কয়ার হলো গিয়রের 3টি প্রতীকী স্কয়ারের মধ্যে একটি। এটি উত্তরে মসলিনা দানুবে নদীর সীমানায় অবস্থিত এবং এটি নামকরণ করা হয়েছে পুরাতন দুর্গের দানুবের গেট থেকে, যাকে অনেক সূত্রে জল গেটের নামে উল্লেখ করা হয়েছে। হর্নবেট গ্রোভ পার্কটির অবস্থান গায়ের রেল স্টেশনের একদম সামনে। পার্কটি ফুল বাগান দিয়ে সুসজ্জিত, দেখতে খুবই নান্দনিক ও দৃষ্টিনন্দন। পার্কটির মাঝখানে একটি বিশেষ মূর্তি রয়েছে, যেটি 1948 ও 49 সালের বিপ্লবের স্মারক চিহ্নিত মূর্তি বা ভাস্কর্য। ভাস্কর্যটির নাম বেলা মার্কস এবং কারোলি সানি। ভাস্কর্যটি নির্মাণ করা হয় 1902 সালে। এটি চুনাপাথর দিয়ে তৈরি ওবেলিস্কের ব্রোঞ্জ মূর্তি। আমরা এখন গায়ের রেল স্টেশনের সামনে পার্কে অবস্থান করছি। এখান থেকে রেল স্টেশনের ভবনটি দেখা যাচ্ছে। রেল স্টেশনের ভবনের স্থাপনাশৈলী খুব চমৎকার ও দৃষ্টিনন্দিত। ঠিক শৈলীতে নির্মিত এই স্থাপনাটি প্রাচীন ও ইতিহাসের অংশ। গায়ের শহরের একটি প্রাচীনতম ভবন। গিয়র ফাউন্টেন বা ঝর্ণা গিয়র শহরের কেন্দ্রস্থলে মিউজিক্যাল ফোয়ারা। গিয়রের সাথে গিয়র সিটি হলের বিপরীতে এবং মেঘে হাজরাত স্কোয়ারে এই ঝর্ণাটি অবস্থিত। এই ঝর্ণাটি দিনে কয়েকবার সঙ্গীত আলোক অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীদের আনন্দ দেয়। এই ঝর্ণাটি দিনের সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। প্রতি ঘন্টায় এর মধ্যে সঙ্গীত আলো পরিবেষ্টিত হয়। সুন্দর ঝর্ণাটি যা সঙ্গীত শব্দে ভেসে যায়, এটা খুবই আনন্দদায়ক। এই ঝর্ণা সেতুর দুই পাশে একটি করে জলের বন্দুক আছে, যা সেতুর উপর দিয়ে খিলান আকৃতিতে জল ছুড়ে। খুবই সুন্দর ও আকর্ষণীয়, দৃষ্টিনন্দিত এই ঝর্ণাটি দেখতে খুবই চমৎকার ও মনোমুগ্ধকর। আমি এস এম কামরুজ্জামান ও আমার মেয়ে কারিমা শেখ ও আমার পরিবার আমরা এখন এই ঝর্ণাটির সামনে অবস্থান করছি এবং এর সৌন্দর্য উপভোগ করছি। ঝর্ণাটি চমৎকার ফোয়ারার জলরাশি বায়ুতে বিচরণ এবং এর মধ্যে বিভিন্ন আলোক সজ্জায় বিভিন্ন রংধনু সৃষ্টি করে এবং জলের
আলোর খেলার যে সৌন্দর্য প্রতিফলিত হয় তা দেখতে অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দিত। এই ঝর্ণার জলের বিস্ফোরণ ও এলইডি আলোর সমন্বয়ে যে সৌন্দর্য প্রস্ফুটিত হয় এর নাম বয়উড আ বুল। 1970 সালের দশকে নির্মিত এই ঝর্ণাটি 1999 সালে এবং 2009 সালে আংশিকভাবে সংস্কার করা হয়েছিল। 2016 সালে সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছে এবং বর্তমানে অবস্থায় রূপান্তরিত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গিয়র টাউন হলের সামনে। একটি খুবই চমৎকার দৃষ্টিনন্দন নান্দনিক স্থাপনার শৈলীতে নির্মিত একটি সুন্দর ও আকর্ষণীয় ভবন এই গিয়র টাউন হল। গিয়র টাউন হলটি নব্য বারোক শৈলীতে নির্মিত। এটি একটি মূলত ইউ আকৃতির দ্বিতল ভবন, যার মাঝখানে একটি ঘড়ি টাওয়ার এবং মূল সম্মুখ থেকে বেরিয়ে আসা দুটি ছোট টাওয়ার রয়েছে। এই সিটি হলের মাঝখানে একটি বিশাল সুউচ্চ টাওয়ার রয়েছে, যেটি শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে দেখা যায়। টাওয়ারটির উচ্চতা প্রায় 60 মিটার। এছাড়া ভবনের সামনের বাম পাশে রয়েছে ফুলের বাগান দিয়ে সুসজ্জিত এবং দৃষ্টিনন্দন গাছপালা দিয়ে সাজানো হয়েছে। গিয়র টাউন হলটি গিয়রের ব্যস্ততম স্থানে শহরের পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ অক্ষের সেন্ট স্টেফান স্কয়ার এবং বারুস স্ট্রিটের সংযোগ স্থলে অবস্থিত। গিয়রের সবচেয়ে পরিচিত এবং উল্লেখযোগ্য ভবনগুলোর মধ্যে এটি শহরের অন্যতম একটি প্রতীক। এই সিটি হলটি 1896 সাল থেকে 1900 সালের মধ্যে নির্মাণ করা হয়। এই হলটি প্রথম খুলে দেওয়া হয় 19 মার্চ 1900 সালে। এই টাউন হলটির স্থপতি জেনো হুবনার। গিয়র শহরের প্রথম পরিচিত টাউন হলটি 16 শতাব্দীর আপাক্কা স্ট্রিটে অবস্থিত ছিল। গিয়র শহরের ব্যাপকতা প্রয়োজনের কারণে টাউন হলটির বিকাশের বা প্রসারিতর প্রয়োজন হয়, ফলে টাউন হলটি স্থানান্তরের প্রয়োজন হয়ে পড়ে। ফলে এই নতুন টাউন হলটি নির্মাণের জন্য গিয়রের একজন দক্ষ গ্লেজিয়ার জোসেফ ভিসিঞ্জারের রেখে যাওয়া উইলকৃত সম্পত্তিতে একটি নতুন টাউন হল নির্মাণের জন্য প্রস্তাব করা হয় এবং পরে এখানেই এই টাউন হলটি নির্মাণ করা হয়। এছাড়াও ভবনের সম্মুখ ভাগের ডান পাশের ফুলের বাগানের মাঝখানে একটি স্থাপনা রয়েছে, যেটি গিয়র লাভ সাইন, যা দেখতে খুবই চমৎকার এবং ভ্রমণ রসিকদের জন্য খুবই আকর্ষণীয়, যেখানে ছবি তোলা এবং ভিডিও করার জন্য চমৎকার পরিবেশ রয়েছে। তাই আমরা এখানে সবাই মিলে সপরিবারে, আমি, কারিমা এবং সবাই মিলে এখানে চমৎকার কিছু ছবি তুলেছি এবং এখানকার ভিডিও এখন ধারণ করছি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই টাউন হলটি নির্মাণের জন্য একটি নকশা ও ডিজাইনের প্রতিযোগিতা আয়োজন করে জেনো হুবনারের হাইক সম ডিজাইন ও নকশাটি পরবর্তী গৃহীত হয় এবং সেই অনুযায়ী এই ভবনটি নির্মাণ করা হয়। গিয়র সিটি হলের ভবনের বাহ্যিক মাত্রা এর দৈর্ঘ্য 85 মিটার, প্রস্থ 40 মিটার এবং টাওয়ারের উচ্চতা 59 মিটার। ভবনটিতে 200টির বেশি কক্ষ রয়েছে। বেসমেন্টে রান্নাঘর, রেস্তোরাঁ, অভ্যন্তরীণ ছাপাখানা এবং অন্যান্য অর্থনৈতিক ও সরবরাহ ইউনিট রয়েছে। নিচতলায় বিভিন্ন অফিস, কেন্দ্রীয় রেজিস্ট্রি অফিস, প্রধান লবি রয়েছে, যেখানে অলঙ্কৃত আওলা প্রবেশকারীদের স্বাগত জানায়। প্রথম তলাতে সবচেয়ে অলঙ্কৃত সিঁড়ি, সাজসজ্জা, অফিসের বিন্যাস ও মেয়রের কার্যালয় ও বলরুম রয়েছে। দ্বিতীয় তলায় শুধু অফিস কক্ষ রয়েছে। এছাড়াও ভবনের পিছন প্রান্তে কিছু বাগান রয়েছে, যা নান্দনিক ভাবে সাজানো হয়েছে এবং ভবনের পিছন প্রান্তে প্রবেশ দ্বারও রয়েছে এবং ভবনের পিছন প্রান্তের ডিজাইন খুবই আকর্ষণীয়, স্থাপনা শৈলী খুবই নান্দনিক। সিঙ্গার জোসেফ পার্ক। এই পার্কটি গিয়রের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ এবং নান্দনিক স্থাপনা দিয়ে তৈরি একটি সুন্দর বিনোদনমূলক পার্ক, যেখানে শিশুদের জন্য আকর্ষণীয় খুব রাইডার রয়েছে এবং এখানে ভ্রমণ পিপাসুদের বিশ্রামের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, যেখানে বাতাসের স্নিগ্ধতা নিয়ে গাছের নিচে বেঞ্চে বসে আরাম করা যায়। এই সিঙ্গার জোসেফ প্রমোদটি প্রাক্তন মেলার মাঠের পূর্বে অংশে অবস্থিত
এই পার্কটির পশ্চিমে রয়েছে সিটি হল এবং বারুস ব্রিজ, পূর্বে নাডুর আন্ডারপাস এবং উত্তরে সেন্ট ইস্তবান স্ট্রিট এবং দক্ষিণে শান্ত ছোট রাস্তা। এর মাঝখানেই এই বিসেঞ্জার প্রমোদটির অবস্থান। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল এবং আমার মেয়ে কারিমা শেখ এখানে এসে খুবই আনন্দিত এবং ভালো লাগছে। পরিবেশটা খুবই চমৎকার ও সুন্দর। আমরা একটি দোলনায় বসে খুবই আরাম ও আয়েশ করছি এবং সময়কে উপভোগ করছি। পার্কটির জায়গা দান করেছিল শহরের বিখ্যাত মাস্টার গ্লাজার জোসেফ বিসেঞ্জার। তিনি তার মৃত্যুর একদিন আগে একটি উইলে উল্লেখ করেছিল যে এখানে একটি পার্ক নির্মাণের। এছাড়াও তিনি তার সমস্ত জায়গা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য দান করেছে। এই পার্কটি তৈরি করার জন্য একটি নকশার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল এবং প্রথম বিজয়ীদাতার নকশাটি অনুযায়ী এই পার্কটি নির্মাণ করা হয়েছে। এই পার্কটির পূর্বের অবস্থান ছিল অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর দিকে বিসিঙ্গার প্রমেটের স্থানে পশুর মেলা অনুষ্ঠিত হতো। ঘোড়া এবং গরুর বাজার চত্বর এখানে অবস্থিত ছিল এবং এখানে শনিবারের বাজার বসত হয়েছিল, যার মাঝখানে জেনু কেরেনির একটি ভাস্কর্য দল অবস্থান করছে। এই ভাস্কর্য দলটি খুবই দৃষ্টিনন্দন ও চমৎকার গঠনশৈলীতে তৈরি, যা পর্যটকদের আকর্ষণ করে। আমার মেয়ের কারিমা খুব এই ভাস্কর্যগুলি দেখে খুবই এক্সাইটেড এবং আনন্দিত। সে এই ভাস্কর্যের সাথে ছবি তুলছে এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এই বছরই 1956 সালে বিপ্লবের সম্মানের পাল দেইমের কালো মার্বেল পাথরের মূর্তিটি গলগোধা পার্কের স্থাপন করা হয়েছিল, যা দেখতে খুবই চমৎকার ও আকর্ষণীয় দৃষ্টিনন্দন। পার্কটির মূল আয়তন 29,000 বর্গ মিটার, 120 মিটার প্রস্থ এবং প্রায় আধা কিলোমিটার দীর্ঘ। এই পার্কের ভিতরে শিশুদের জন্য চমৎকার কিছু রাইডার রয়েছে, স্লিপার রয়েছে। আর কারিমা এই স্লিপারগুলি দেখে খুবই আনন্দিত এবং এই স্লিপারে খেলা মগ্ন হয়ে উঠেছে। সে সর্বদাই খেলতে পছন্দ করে, তাই এগুলি পেয়ে সে খুবই আনন্দিত।